24-এর 8 আগস্ট দায়িত্ব গ্রহণ করেছে। তারপর থেকে আমরা দেখলাম যে নির্বাচন কবে হবে, নির্বাচন কি এই সরকার দিবে নাকি দিবে না, নির্বাচন কি আসলে আদৌ হবে, এরকম নানা প্রশ্ন ছিল। সেই প্রশ্নটার মোটামুটি মীমাংসা হয়ে যায় 5 আগস্ট 2025-এ, যখন বঙ্গবন্ধু এভিনিউতে বিপ্লবোত্তর 1 বছর পূর্তি যখন হয়, যখন জুলাই ঘোষণা যেই অনুষ্ঠানটায় প্রধান উপদেষ্টা দিলেন সকল রাজনৈতিক দলের নেতাদের দিয়ে, সেদিনই তিনি ঘোষণা করলেন নির্বাচনের বিষয়, এবং তার ওই দিনই রাতের বেলা তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিলেন নির্বাচন অনুষ্ঠানের জন্য। তারপর থেকে মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে যে নির্বাচন হচ্ছে। কিন্তু তারপরেও যে 1 সপ্তাহ আগেও কিন্তু মানুষ বলছে যে আসলে 12 তারিখ নির্বাচন হবে, ঠিক আছে, কিন্তু আসলে নির্বাচনটা কি হবে, এরকম একটা প্রশ্ন কিন্তু ছিল। কিন্তু কেন জানি মানুষ বুঝতে পারছিল না, আস্থা রাখতে পারছিল না যে নির্বাচনটা হবে। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা হলো, এবং আমি মনে করি যে আমার 61 বছর বয়সে আমি যতগুলো নির্বাচন আমি দেখেছি, তাতে সকল নির্বাচনের মধ্যে এই নির্বাচনটা গ্রেডিংয়ে 1 নাম্বার পড়বে। কারণ এখন পর্যন্ত আমরা সারা দেশে তেমন কোনো ঘটনা ঘটে নাই। কোনো যেটা আশঙ্কা করা হচ্ছিল যে অনেক কেন্দ্রে হয়তো কমপ্লেইন থাকবে, কেন্দ্র বন্ধ হয়ে যেতে পারে, কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়ে যেতে পারে, এরকম আশঙ্কা করা হচ্ছিল যে 50 থেকে 70 অথবা 100 আসনের এরকম কেন্দ্রে এরকম ঘটনা ঘটতে পারে, সেটাও হয় নাই। আমাদের টোটাল নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যদি আমরা হিসাব করি, তবে দুঃখজনকভাবে বলা যায় যে একমাত্র ওসমান হাদি ছাড়া আর কোনো প্রাণহানির ঘটনা আমরা এর মধ্যে দেখি নাই। আর 1-2টা ঘটনা যেটা ঘটেছে, যেমন শেরপুরের যেই একজন প্রার্থী মারা গেছেন, সেটা ন্যাচারাল ডেথ, সে কারণে 299টা আসনের ভোট হচ্ছে। সার্বিকভাবে যদি আপনি এই নির্বাচনকে মূল্যায়ন করতে চান, তা আমি বলবো যে একটা ভালো নির্বাচন হয়েছে। এই ভালো নির্বাচনের জন্য আমি শেষ মুহূর্তে বলা যায় যে শেষ ভালো যার সব ভালো তার। আমি নিজেও খুব কনফিউশন ছিলাম যে শেষ পর্যন্ত নির্বাচনটা শান্তিপূর্ণ হবে কি না। তো কনফিউশন, একজন সংবাদকর্মী কিন্তু অলওয়েজ কনফিউশনে থাকে চূড়ান্তটা না হওয়া পর্যন্ত। তো সেই জায়গাটায় আমার পেশাগত মানে যেই আমার বিষয়টা, সেটাতে আমি কনফিউশনে ছিলামই। তো নির্বাচনটা যখন হলো, যে শেষ ভালো যার সব ভালো তার, নির্বাচনটা যেহেতু ভালো হয়েছে, সুতরাং এই ভালোর কৃতিত্ব প্রফেসর ইউনূসকে দিতেই হবে, এই ভালোর কৃতিত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে দিতেই হবে, এই ভালোর কৃতিত্ব প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সকল পর্যায়ের যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে দিতে হবে। কারণ আইনশৃঙ্খলা বাহিনী যদি শক্ত না হতো, তবে হ্যাঁ, এটা ঠিক যে প্রশ্ন হলো যে এই ভালোটা কেন হলো। ভালোটা এই জন্য হলো যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, রিটার্নিং অফিসার থেকে শুরু করে যারা নির্বাচনের দায়িত্ব পালন করেছেন, তারা অপেক্ষাকৃত অন্য সকল সময়ের চেয়ে নিরপেক্ষ অবস্থানে ছিলেন। আর একটা বিষয় কি আপনার দৃষ্টি আকর্ষণ হয়নি, সেনাবাহিনীকে আমরা গত 5 আগস্টের পরে 1 সপ্তাহ আগেও যে বাহিনীকে আমরা দেখতাম, তার চেয়ে আমরা মনে অরিজিনাল আর কি চিরচেনা সেনাবাহিনী তার রূপে ফিরেছে, এটা কি মনে হয়েছে? না, সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর গত 18 মাসে আমি বলবো যে ধৈর্যের যে পরীক্ষা দিয়েছে, আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে সেনাপ্রধান যে ধৈর্যের পরিচয় দিয়েছে, এই বাপে খেদানো মায়ে তেরানো ছেলে মেয়েরা যেভাবে সেনাপ্রধানকে গালাগালি করেছে, বাংলাদেশের বাইরে থেকে বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা যেভাবে সেনাপ্রধানকে গালাগালি করেছে, আমাদের তো সকল প্রতিষ্ঠান গত 16 বছরে আমাদের সকল প্রতিষ্ঠান আসলে ধ্বংস হয়ে গেছে। সেই জায়গাটায় সেনাবাহিনীর একটা কলঙ্ক আছে, যে সেনাবাহিনীর মধ্যে আয়না ঘর তৈরি হয়েছে। এই একটা কলঙ্ক ছাড়া গত 18 মাসে সেনাবাহিনী কিন্তু তার নিজের যে গৌরবের জায়গাটা সেটা ধরে রেখেছে। নানা রকম উস্কানির মধ্যেও কিন্তু সেনাবাহিনী সে উস্কানিতে পা দেয় নাই। আজকের নির্বাচনের আমরা যেটা প্রশংসা করছি, এই প্রশংসাটার মেজর পার্টের দাবিদার কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী। এবং এটা আপনার নিশ্চয়ই মনে আছে, আমাদের সেনাপ্রধান কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে 18 মাসের মধ্যে তো নির্বাচন করা সম্ভব, এবং নির্বাচনটা সে 18 মাসের মধ্যেই হলো। তার মানে যদি মোটা দাগে বলি যে সেনাপ্রধান যেভাবে চেয়েছে, যেই ফর্মে নির্বাচন চেয়েছে,
যেই সময়ে নির্বাচন চেয়েছে গভর্নমেন্ট সেই ফর্মে সেই অবস্থায় নির্বাচন দিতে বাধ্য হয়েছে। না হলে সেনাপ্রধান যেভাবে সেনাবাহিনীর এতগুলা মানুষকে এই যে দীর্ঘদিন 18টা মাস মানে ইয়ের বাইরে ক্যান্টনমেন্টের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রেখে যেভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এতদিন কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোনো সেনাবাহিনীর কোনো সদস্য এতদিন ক্যান্টনমেন্টের বাইরে থাকে না। আমাদের পুলিশ বাহিনীর যে অবস্থা, আমাদের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, যে ট্রমার মধ্যে তারা ছিল, তাদের সাথে যদি স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী দায়িত্ব পালন না করত, তবে একমাত্র পুলিশের উপর ভরসা করে আইনশৃঙ্খলা রক্ষা করা বাংলাদেশের এই অবস্থায় ইম্পসিবল ছিল। কারণ আমরা দেখেছি 5 আগস্টের পরে পুলিশকে পাহারা দিছে আনসার। বাংলাদেশে এরকম ঘটনা আর কখনো ঘটে নাই। তো সেই জায়গাটায় বাংলাদেশ সেনাবাহিনীকে আমি ধন্যবাদ দেই যে তারা অন্তত তাদের যে দায়িত্ব, দেশপ্রেমের যে দায়িত্ব, বাংলাদেশ সেনাবাহিনীর 3 বাহিনীর প্রধান, অলসো 3 বাহিনীর প্রধান দেশপ্রেমের যেই এক্সাম্পল তারা তৈরি করেছেন, কোনো উস্কানিতে পা না দিয়ে কোনো রকম। এবং 3 বাহিনীর প্রধান কিন্তু তিনজনই খুব ক্লোজ ফ্রেন্ড, 3জনই 81-তে মেট্রিক পাস করা, মানে এসএসসি পাস করা, এবং 3 জনের মধ্যে তুমি সম্পর্ক। কিন্তু এরকম একটা সম্পর্কের মধ্যে 3 জন বন্ধু একত্রে মেলে যে কোনো একটা কিছু ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু সেই জায়গাটায় তারা তাদের আদর্শের জায়গা, তাদের ডিসিপ্লিনের জায়গাটা তারা কিন্তু নষ্ট করে নাই। এইটার জন্য আমি ধন্যবাদ দিই। সেই সাথে আমি ধন্যবাদ দিই বাংলাদেশের সকল পর্যায়ের মানুষকে, যারা নির্বাচনটা সুষ্ঠু করার জন্য প্রশাসনকে সহযোগিতা করেছে। মানুষ যদি সহযোগিতা না করত, নিজেদের মধ্যে যদি বিশৃঙ্খল অবস্থা তৈরি করত, এই কেন্দ্র দখল এইটা সেইটার যদি চেষ্টা করলে এরকম হতো না এমন না। কিন্তু মানুষ তো চেষ্টা করেছে যে অন্তত ডিসিপ্লিন একটা ভোট যাতে হয়, উৎসবমুখর ভোট বলতে যা বোঝায় এইবার তা হয়েছে। আমি দেখেছি মহিলারা দল বেঁধে ভোট দিতে গেছে, কোনো ভয়ভীতি ছিল না। মানুষ ফজরের নামাজের পরে লাইন ধরে ভোট দিয়েছে, কোনো ভয়ভীতি ছিল না। তারপরে ওই ভোট দিয়ে এসে দল বেঁধে আবার গল্প করতেছে, মনে হচ্ছে যে একটা ঈদের আনন্দ, একটা ফেস্টিভ মুড। ওই যে সামনে মানে বিভিন্ন মুদির দোকান বা বিভিন্ন ইতে বসছে, ফুটপাতে বিভিন্ন দোকান বসছে, ওইখান থেকে জিনিসপত্র নিয়ে খাচ্ছে, গল্প করছে, মানে নির্ভয়ে এই কাজটা করছে। তো সার্বিকভাবে আমি বলবো ইলেকশনটা ভালো হয়েছে। এখন যেই জায়গাটা আরেকটা কনফিউশন গভর্নমেন্ট তৈরি করে রেখেছিল যে ইলেকশনটা ভোট বিলম্বিত হবে, এই কথাটা 10 দিন আগে বলে দিল যে ভোট কাউন্টিং বিলম্বিত, ভোট ঘোষণা বিলম্বিত হবে, রেজাল্ট ঘোষণা বিলম্বিত হবে, বা ভোটকে জয়যুক্ত করবার একটা বিলম্বিত হবে। বিলম্বিত হওয়ার পরে মানুষের মধ্যে প্রশ্ন জাগত, বিলম্বিত হওয়ার কারণটা কি? তবে কি অন্য কোনো মেকানিজম হবে? মুহূর্তের মধ্যে মানুষের মধ্যে এই প্রশ্নটা চলে আসছে। কিন্তু এখন আমরা বাস্তব কি দেখলাম যে আমাদের কাউন্ট কিন্তু শুরু হয়ে গেছে অনেকগুলো কেন্দ্রে। ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন আসনে 1-2 কেন্দ্রের রেজাল্ট কিন্তু শুরু হয়ে গেছে। এই ধারাবাহিকতা যদি চলতে থাকে, আমার কেন জানি মনে হয় যে ভোর 4টা-5টার মধ্যে রেজাল্টের একটা পর্যায়ে চলে যাবে। ইলেকশন কমিশনের প্রস্তুতি আছে, আগামীকাল বিকালের মধ্যে তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করবে। যেখানে ইলেকশন কমিশনের এরকম একটা প্রস্তুতি থাকে, সেইখানে গভর্নমেন্টের প্রেস সেক্রেটারি যদি বলে যে ভোট কাউন্টিংয়ে বিলম্ব হবে, তখন মানুষের মধ্যে তো প্রশ্ন জাগে, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রশ্ন জাগে, প্রার্থীদের মধ্যে প্রশ্ন জাগে। আর একটা বিষয় লক্ষ্য করছেন, এই প্রাপ্ত ভোটের ভিতরে না ভোট কিন্তু গণভোট সেটি হা ভোটের ক্ষেত্রে কিন্তু না ভোটটাই আর কি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না ভোটের সংখ্যাটাই বাড়ছে। শোনেন, হা ভোট না ভোটের বিষয়টা হলো কি, গভর্নমেন্ট মেশিনারি যখন যেটার দিকে থাকে এইটাতে মানুষের মধ্যে কিন্তু সন্দেহ তৈরি হয়। যেমন ধরেন আপনি একটা জিনিস দেখবেন যে বেসরকারি টেলিভিশনের খবর যতটা মানুষ বিশ্বাস করে, বিটিভির খবর ততটা বিশ্বাস করে না। আপনার এই যে সরকারের লোকজন দল বেঁধে হার পক্ষে ভোট দেন। কিন্তু আমার প্রশ্নটা হলো, আমি ওই দিন বলছিলাম যে এই যে আলী রিয়াজ সাহেব বিভিন্ন বিভাগে ভোটের পক্ষে ক্যাম্পিং করতে গেলেন, ভোটের পক্ষে তো গভর্নমেন্ট এবং সকল রাজনৈতিক দলই আছে।
তা আপনি শুধু এই ডিসি, এই পুলিশ কমিশনার, এই বিভাগীয় কমিশনার, এই আইজি মানে এসপি, তাদেরকে এক মঞ্চে বসাই আপনি হাবোর্ডের পক্ষে কেন ক্যাম্পিং করলেন? আপনি এই জায়গায় ওই যেই বিভাগে গেলেন, ওই বিভাগের জামাতের একজন নেতা, বিএনপির একজন নেতা, এনসিপির একজন নেতা, তাদের সবাইকে নিয়ে যদি আপনি হাবোর্ড না বোর্ডের কথাটা বলতেন, যদি সবার মুখ দিয়ে বলাইতেন যে আপনারা সবাই বলেন হাবোর্ডের পক্ষে ভোট দিতে, হাবোর্ডের পক্ষে ভোট দিলে এই অবস্থা হবে। যখন এই কাজটা করা হলো না, রাজনৈতিক দলকে যখন ইনভলভ করা হলো না, তখন সাধারণ মানুষের প্রশ্ন হলো তবে কিছু একটা ঘটনা আছে, সেই কারণে এইটা হয়ে যাচ্ছে। আর হাবোর্ড টাবোর্ডের বিষয়টা যে আপনি মোটা দাগে যদি বলেন, হার পক্ষে আমি তো এই মুহূর্তে আমি জানি না, আমি কালকেও তৃতীয় মাত্রায় বলেছি, আমি এই মুহূর্তে বলতে পারি না যে বিএনপি কত ভোট পেয়ে বা কীভাবে জয়যুক্ত হবে। এইটুকু বলতে পারি, বিএনপি জয়লাভ করার সম্ভাবনা আছে, বিপুল ভোটে হোক, যেভাবে হোক বিএনপি জয়লাভ করার সম্ভাবনা আছে। আর জামাতে ইসলামী গত 1991 থেকে এ পর্যন্ত যত আসন হয়েছে, 1991 সবচেয়ে বেশি আসন পেয়েছিল 18টা, তাদের আসন সংখ্যা বাড়তে পারে, সারা দেশে তাদের ভোট সংখ্যা বাড়তে পারে। কিন্তু এই মুহূর্তে আমি বলে দিতে পারি ভোট জয়যুক্ত হবে, কারণ গভর্নমেন্ট যেহেতু এটার সাথে মেকানিজমে আছে। এখন ভোট জয়যুক্ত হওয়ার যে মেকানিজম, এটা তো হলো গভর্নমেন্টের সেফ এক্সিস্টের কারণে, এর সাথে জনগণ কিন্তু ওইরকম পার্টিসিপেট করে না। কিন্তু এখন যদি না জয়যুক্ত হয়, তখন বুঝতে হবে এইটা সরকারের প্রতি জনগণের অনাস্থা। সরকার যদি এইটা নিয়ে এত বেশি মাঠে না নামতো, জনগণ কিন্তু সরকারের আহ্বানে মেনে নিত যে ঠিক আছে, সরকার একটা নির্দিষ্ট সময় একটা ভোট দিচ্ছে, সরকার চাচ্ছে হাবোর্ড জয়যুক্ত হোক, আচ্ছা ঠিক আছে আমরা সরকারকে হেল্প করি। কিন্তু সরকার যেহেতু নিজে একটা পার্টি হয়ে গেছে, তখন জনগণের বিরুদ্ধে যদি চলে যায়, কিছু করার থাকবে না, আমরা অপেক্ষা করি, মানে দেখি ফলাফল কোন দিকে যায়।